বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাঙ্গুনিয়া মহিলা কলেজের ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্রীদেরকে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ জানাবো। আমরা আজকে ওয়ার্কশিট চ্যাপ্টারের চতুর্থ ক্লাসটি নিব। ওয়ার্কশিট চ্যাপ্টার আমরা একে একে 3টি ক্লাস শেষ করেছি। প্রথম ক্লাসে আমরা ওয়ার্কশিট সম্পর্কে প্রাইমারি একটা ধারণা দিয়েছি এবং ওয়ার্কশিটের প্রকারভেদ, একটি পূর্ণাঙ্গ ওয়ার্কশিটের ছক দেখিয়েছি আমরা। দ্বিতীয় ক্লাসে আমরা কিছু অ্যাডজাস্টিং এন্ট্রি সমন্বয় দাখিলা প্র্যাকটিস করেছি। তৃতীয় ক্লাস আমরা একটি 10 কলাম বিশিষ্ট ওয়ার্কশিট করেছি। আজকের ক্লাসে আমরা যে বিষয়টি করব, আরও কিছু নতুন নতুন সমন্বয় দাখিলা প্র্যাকটিস করব। যেহেতু ওয়ার্কশিট চ্যাপ্টারের জন্য সমন্বয় দাখিলাই মোস্ট ইম্পর্টেন্ট আমি বলবো। সমন্বয় দাখিলা যদি খুব ভালো করে অনুধাবন করা যায়, সমন্বয় দাখিলা যদি শুদ্ধ করে করা যায়, তাহলে ওয়ার্কশিট আশা করি ভুল হবে না। সমন্বয় দাখিলা যদি ভুল হয়ে যায়, তাহলে এই কার্যপত্র ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আজকে আমরা আরও কিছু নতুন নতুন সমন্বয় দাখিলা আমরা প্র্যাকটিস করব। তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। আজকে প্রথমে আমি সমাপনী মজুত পণ্য নিয়ে 3টি সমন্বয় দাখিলা তোমাদের জন্য রেডি করেছি। যদি সমন্বয় বলা থাকে সমাপনী মজুত পণ্য মূল্যায়িত হয় 10,000 টাকা, তাহলে সমন্বয় দাখিলা কি হবে? খুব সহজ। সমাপনী মজুত পণ্য ডেবিট, ক্রয় ক্রেডিট। মনে রাখবে, রেওয়া মিলে সমাপনী মজুত পণ্য যদি থাকে, বিক্রিত পণ্যের ব্যয় যদি থাকে, তাহলে অন্যরকম। রেওয়া মিলে যদি সমাপনী মজুত পণ্য বা বিক্রিত পণ্যের ব্যয় না থাকে, রেওয়া মিলে যদি প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয় এ ধরনের এন্ট্রি থাকে, তাহলে এই সমন্বয় দাখিলা সমাপনী মজুত পণ্য মূল্যায়িত হয়। সমন্বয় দাখিলা হবে সমাপনী মজুত পণ্য ডেবিট, ক্রয় ক্রেডিট। তো কারণ সমাপনী মজুত পণ্য আমরা আর্থিক অবস্থার বিবরণী সম্পত্তি পাশে লিখি, সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। ওদিকে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় আমরা ক্রয় থেকে বাদ দিই। এই জন্য আমরা সমাপনী মজুত পণ্য ডেবিট, ক্রয় ক্রেডিট লিখব। এরপরে সমাপনী মজুত পণ্যের প্রকৃত মূল্য 8,000 টাকা সমন্বয়ে বলা আছে, আর রেওয়া মিলে বলা আছে সমাপনী মজুত পণ্য 9,000 টাকা। আবার রেওয়া মিলে বিক্রিত পণ্যের ব্যয় থাকতে পারে, যেমন রেওয়া মিলে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে মনে করি আমরা 12,000 টাকা। এখানে আমরা প্রথমেই যে বিষয়টি আমরা আইডেন্টিফাই করব, এই রেওয়া মিলে সমাপনী মজুত পণ্য যেটা দেওয়া আছে, এটা কি বেশি মূল্যায়িত হয়েছে না কম মূল্যায়িত হয়েছে। দেখা যাচ্ছে রেওয়া মিলে সমাপনী মজুত পণ্য আছে 9,000। সমন্বয় আমাদেরকে নির্দেশনা দিচ্ছে, সমন্বয় আমাদেরকে বলা হচ্ছে প্রকৃত মূল্য 8,000, অর্থাৎ সমাপনী মজুত পণ্য বেশি মূল্যায়িত হয়েছে। বাট এটাই তো, সমাপনী মজুত পণ্য যদি বেশি মূল্যায়িত হয়, কমাতে হবে। তো সমাপনী মজুত পণ্য ডেবিটের এন্ট্রি, ডেবিট কমাতে হলে ক্রেডিট, তাহলে সমাপনী মজুত পণ্য আমরা ক্রেডিট করব। সমাপনী মজুত পণ্য ডেবিট করব না ক্রেডিট করব, এটা যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে এই অ্যাডজাস্টমেন্ট এটা তোমাদের জন্য বুঝতে সহজ হবে। মনে রাখবে, সমাপনী মজুত পণ্যের সাথে বিক্রিত পণ্যের ব্যয়ের সম্পর্ক। তো আমরা সমাপনী মজুত পণ্য কী করবো? তাহলে ক্রেডিট করব। আর ডেবিট করব কি? তাহলে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট করব। এটা তোমরা কেন ডেবিট হবে এটা বুঝতে একটু এটা মনে রাখতে একটু তোমাদের কঠিন হবে, জন্য তোমরা সমাপনী মজুত পণ্য দিয়ে চিন্তা করবে। বিক্রিত পণ্যের ব্যয় কেন ডেবিট হবে আমি একটু বলে দিই, একটু খেয়াল করো। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় সমাপনী মজুত পণ্য বাদ যায়। যেমন প্রারম্ভিক মজুত পণ্য প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। তো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় সমাপনী মজুত পণ্য বাদ দিই। এখন সমাপনী মজুত পণ্য বেশি বাদ দেওয়া হয়েছে, তো যে কোনো এন্ট্রি যদি বেশি বাদ দিই, বেশি বাদ দেওয়ার কারণে ওই এন্ট্রিটা যা আমরা নির্ণয় করি সে বিষয়টি কমে যায়। তো বিক্রিত পণ্যের ব্যয় কমে যাচ্ছে, সমাপনী মজুত পণ্য বেশি বাদ দেওয়ার কারণে বিক্রিত পণ্যের ব্যয় কমে যাচ্ছে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়কে বাড়াতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় ডেবিটের এন্ট্রি, তো ডেবিট বাড়লে ডেবিট, এর জন্য বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট। আর সমাপনী মজুত পণ্য ক্রেডিট। কেন ক্রেডিট? সমাপনী মজুত পণ্যকে কমাতে হবে, এই জন্য ক্রেডিট। একইভাবে তাহলে সমাপনী মজুত পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় যদি থাকে বেশি মূল্যায়িত হয়েছে না কম মূল্যায়িত হয়েছে, এটি চিন্তা করলে অ্যাডজাস্ট এন্ট্রি তোমাদের জন্য সহজ হবে। এরপর এন্ট্রিটা দেখো, সমাপনী মজুত পণ্য প্রকৃত মূল্য হবে 12,000 সমন্বয়ে বলা আছে, আর রেওয়া মিলে আছে কত? 10,000। তাহলে এখানে এই ওভার ভ্যালুয়েশন নাকি আন্ডার ভ্যালুয়েশন, অর্থাৎ বেশি মূল্যায়িত হয়েছে না কম মূল্যায়িত হয়েছে? এখানে দেখা যাচ্ছে কম মূল্যায়িত হয়েছে। রেওয়া মিলে আছে 10,000, অর্থাৎ কম মূল্যায়িত হয়েছে। তো সমাপনী মজুত পণ্যকে বাড়াতে হবে। সমাপনী মজুত পণ্য ডেবিটের এন্ট্রি, ডেবিটকে বাড়াতে হলে ডেবিট, তাহলে সমাপনী মজুত পণ্য ডেবিট। আর ক্রেডিট কী হবে? বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট।
তাহলে এই দুইটা এন্ট্রিতে আমরা মনে রাখবো সমাপনী মজুত পণ্যকে বাড়াতে হবে না কমাতে হবে। যদি বাড়াতে হয় সমাপনী মজুত পণ্য ডেবিট, আর যদি কমাতে হয় সমাপনী মজুত পণ্য ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে অলিখিত ক্রয়, খুবই সহজ এন্ট্রি। ক্রয়ের সাথে যোগ করি, প্রদেয় হিসাবের সাথে যোগ করি। ক্রয় বাড়ে, প্রদেয় হিসাব বাড়ে। ক্রয় খরচের এন্ট্রি, খরচ বাড়লে ডেবিট, প্রদেয় হিসাব দায়ের এন্ট্রি ক্রেডিট, ক্রেডিট বাড়লে ক্রেডিট, তাহলে ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এরপরে অলিখিত বিক্রয়, একবার বিক্রয়ের সাথে যোগ, আরেকবার প্রাপ্য হিসাবের সাথে যোগ। প্রাপ্য হিসাব বৃদ্ধি পাচ্ছে, ডেবিট, ডেবিট বাড়লে ডেবিট, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। এরপরে বিজ্ঞাপনের 3/1 অংশ অবলোকন করো। অবলোকন করো, ভালো করে খেয়াল করতে হবে প্রশ্নে কি অবলোকন করা বলা আছে না বিলম্বিত করা বলা আছে। যেভাবেই বলো রেওয়া মিলে যদি বিজ্ঞাপন খরচ থাকে অবশ্যই আমাদেরকে বিলম্বিত বিজ্ঞাপনের জবাব দিতে হবে। আমি আবার বলি, রেওয়া মিলে যদি বিজ্ঞাপন খরচ থাকে, সমন্বয়ে অবলোকন বলা থাকুক আর বিলম্বিত বলা থাকুক, বিলম্বিত করতে হবে। তো কথা হচ্ছে, যদি বিলম্বিত করা বলা থাকে, যা যত অংশ বিলম্বিত করা হবে বলা যত অংশ বিলম্বিত করতে বলা হয় তত অংশ বিলম্বিত হবে। আর যদি অবলোকন করো বলা থাকে তাহলে যত অংশ অবলোকন করা থাকে আর অবশিষ্ট অংশটা বিলম্বিত হবে। তাহলে এখানে 3/1 অংশ অবলোকন করো, বিলম্বিত হবে 3/2 অংশ। যদি বলে 4/1 অংশ অবলোকন করো, বিলম্বিত হবে 4/3 অংশ। যদি বলে 5/3 অংশ অবলোকন করো, বিলম্বিত হবে 5/2 অংশ। তাহলে এখানে বিলম্বিত বিজ্ঞাপনের জাবাদা আমরা এটি জানি, বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন ক্রেডিট। বিলম্বিত বিজ্ঞাপন আর্থিক অবস্থার বিভিন্ন সম্পত্তির পাশে বসে, এজন্য বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট। আর বিজ্ঞাপন থেকে বিলম্বিত বিজ্ঞাপন বাদ যায়, খরচ কমে যাচ্ছে, এজন্য বিজ্ঞাপন খরচ ক্রেডিট। তাহলে জাস্ট এন্ট্রি হবে বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন ক্রেডিট। এরপরে বন্ধকি ঋণের সুদ বকেয়া রয়েছে, রেওয়া মিলে আছে 6% বন্ধকি ঋণ 30,000। তাহলে আমরা প্রথমে ঋণের সুদ ক্যালকুলেশন করি। 30,000 টাকা 6% 1800 টাকা, অর্থাৎ ঋণের সুদ বকেয়া। তো ঋণের সুদ আমরা আয় বিবরণীর আয় বিবরণীর খরচ হিসেবে লিখি, ঋণের সুদ ডেবিট। আর ঋণের বকেয়া সুদ প্রতিষ্ঠানের জন্য দায়, আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে লিখি, তাহলে ঋণের সুদ ডেবিট, ঋণের বকেয়া সুদ ক্রেডিট। এরপরে বিনিয়োগের 15 বছরের সুদ বকেয়া রয়েছে, বিনিয়োগ সুদ আয় বকেয়া সম্পত্তি। তো বিনিয়োগের বকেয়া সুদ আমরা আর্থিক অবস্থার বিবরণী সম্পত্তি হিসেবে দেখাই, তাহলে বিনিয়োগের বকেয়া সুদ ডেবিট। আর বিনিয়োগের সুদ প্রতিষ্ঠানের জন্য আয় আমরা আয় হিসেবে লিখি, আয় বাড়লে ক্রেডিট। বিনিয়োগের বকেয়া সুদ বিনিয়োগের সুদের সাথে যোগ হয়, তাহলে বিনিয়োগের বকেয়া সুদ ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। আচ্ছা, এরপরে এখন আমরা কিছু এন্ট্রি আলোচনা করব, যে সমস্ত এন্ট্রির সাথে সমন্বয়ে কিছু বলা নাই এরপরেও সমন্বয় করতে হবে। কোন এন্ট্রিগুলো এই ধরনের কাজ করতে হয় আমাদেরকে? যে সমস্ত এন্ট্রির সাথে ভগ্নাংশ থাকে, যে সমস্ত এন্ট্রির সাথে পার্সেন্টেজ থাকে, যে সমস্ত এন্ট্রির সাথে বছর থাকে। তাহলে এখানে যেমন বেতন ব্র্যাকেটে বলা আছে 3/1, এরকম ভগ্নাংশ থাকলে আমরা এখানে আমাদেরকে বুঝতে হবে এখানে 3/1 অংশ বেতন দেওয়া হয়েছে, তাহলে বকেয়া রয়েছে। দেওয়া হয় নাই কত অংশ? 2 অংশ। তো 1 অংশ দেওয়া হয়েছে, তাহলে 1 অংশ যদি 10,000 হয়, বকেয়া হচ্ছে 2 অংশ, 2 অংশ হবে 20,000। তাহলে এখানে 10,000 টাকাকে শুধুমাত্র 2 দিয়ে গুণ করে দিলেই বকেয়া বেতন ক্যালকুলেশন হবে। তো বকেয়া বেতনের সমন্বয় জাবাদা হবে বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। বেতন ডেবিট কেন হবে? বকেয়া বেতন বেতনের সাথে যোগ হয়, খরচ বৃদ্ধি পাচ্ছে, বেতন ডেবিট। আর বকেয়া বেতন প্রতিষ্ঠানের জন্য দায় বৃদ্ধি পাচ্ছে, এই জন্য বকেয়া বেতন ক্রেডিট। এখানে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা হচ্ছে, টাকার পরিমাণ নির্ণয়ে ভুল হবে। তোমরা 3 দিয়ে ভাগ করে দিবে, 2 দিয়ে গুণ করে ফেলবে। না, এই কাজ কখনো করবে না। তোমরা দেখবে কত অংশ দেওয়া হয়েছে, যত অংশ দেওয়া হয়েছে তত দিয়ে ভাগ, যত অংশ বকেয়া তত দিয়ে গুণ, বাস। এরপরে যদি বলা থাকে বেতন 3/2, এখানেও একই অবস্থা। তোমরা ধরে নিবে বকেয়া বেতন, জাবাদা ভুল হবে না। আবার টাকার ফিগার একটু ভালো করে খেয়াল করি আমরা। 2 অংশ দেওয়া হয়েছে, তো 2 অংশ যদি 24,000 হয়, 1 অংশ কত হবে? তাহলে 24,000কে 2 দিয়ে ভাগ, 1 দিয়ে গুণ। 24,000কে 2 দিয়ে ভাগ করলে 12,000, 1 দিয়ে গুণ করলে 12,000। তাহলে এখানে বকেয়া বেতনের সমন্বয় দাখিল হবে একই, বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। এরপর আসে আমরা বলছিলাম যে সমস্ত এন্ট্রির সাথে পার্সেন্টেজ থাকে ওই সমস্ত এন্ট্রিরও সমন্বয় দাখিলা হবে। যেমন এখানে ভাড়া ব্র্যাকেটে আছে 80%। মনে রাখতে হবে 100%-এর কম হলে বকেয়া, আর যদি বেশি হয় অগ্রিম। ভাড়া ব্র্যাকেটে যদি 80% থাকে, এই কথার অর্থ হচ্ছে ভাড়া 80% দেওয়া হয়েছে, তাহলে বকেয়া আছে 20%। এই বকেয়া আমরা কীভাবে ক্যালকুলেশন করবো? অর্থাৎ আমাদেরকে এখানে বকেয়া ভাড়া সমন্বয় দাখিলা দিতে হবে। তো বকেয়া ভাড়া আমরা ক্যালকুলেশন করবো, 50,000কে 80 দিয়ে ভাগ করবো, আমরা 20 দিয়ে গুণ করবো।
50,000কে 80 দিয়ে ভাগ 20 দিয়ে গুণ, তাহলে এই 12,500 টাকা হবে। আমি আবার দেখাই, তাহলে বকেয়া ভাড়া সমন্বয় দাখিলা দিব আমরা, ভাড়া ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। তো ভাড়া কেন ডেবিট হবে? বকেয়া ভাড়া সাথে যোগ হয়, খরচ বাড়ে, ওদিকে বকেয়া ভাড়া, খরচ বকেয়া দায়, প্রতিষ্ঠানের জন্য আর্থিক অবস্থার বিবরণী দায় পাশে লিখি আমরা, তাহলে খরচ বৃদ্ধি দায় বৃদ্ধি, এজন্য ভাড়া ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। এরপরে যদি এই কোনো এন্ট্রির সাথে ব্র্যাকেটে পার্সেন্টেজ থাকে এবং পার্সেন্টেজটা 100%-এর চেয়ে বেশি হয়, তাহলে কি হবে? আমরা মনে রাখবো 100%-এর বেশি হলে অগ্রিম। তাহলে এখানে ভাড়া 120%, এই কথার অর্থ হচ্ছে 20% ভাড়া অগ্রিম। এই 20% অগ্রিম আমরা কীভাবে ক্যালকুলেশন করবো? অর্থাৎ এখানে অগ্রিম ভাড়া সমন্বয় দাখিলা দিতে হবে। তো কথা হচ্ছে অগ্রিমটা আমরা কীভাবে ক্যালকুলেশন করবো? 40,000কে আমরা 120 দিয়ে ভাগ দিব, 20 দিয়ে গুণ করবো। 40,000কে আমরা 120 দিয়ে ভাগ 20 দিয়ে গুণ করব। দেখা যাবে এখানে এই 40,000কে 120 দিয়ে ভাগ আর 20 দিয়ে গুণ করলে আসে 6,666.666 এরকম অনেকগুলো। তাহলে এটাকে আমরা রাউন্ড ফিগার করে ফেলি, ফ্র্যাকশন না রেখে। তো দশমিকের পরে যদি 5 অথবা 5-এর বেশি হয়, দশমিকের আগের সংখ্যার সাথে আমরা 1 যোগ করে দিই, তাহলে 6,667 লিখি আমরা। তো অগ্রিম ভাড়া সমন্বয় দাখিল হবে, অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া খরচ ক্রেডিট। এরপরে বছরের শেষে অনুপার্জিত আয়ের উদ্ধৃত 7,000, রেওয়া মিলে আছে অনুপার্জিত আয় 10,000। এখানে আমাদেরকে ইনডাইরেক্টলি এই বলে দেওয়া হচ্ছে অনুপার্জিত আয় উপার্জিত হয়েছে, অর্থাৎ রেওয়া মিলে ছিল 10,000, বছরের শেষে উদ্ধৃত আছে 7,000, অর্থাৎ 3,000 টাকা অনুপার্জিত আয় উপার্জিত হয়েছে। এ ধরনের আরও এন্ট্রি আমরা পাবো, যেমন রেওয়া মিলে যদি অগ্রিম ভাড়া থাকে, সমন্বয় যদি বলা থাকে অগ্রিম ভাড়া বছরের শেষে উদ্ধৃত এত, তাহলে আমরা বলবো অগ্রিম ভাড়া কত মেয়াদ উত্তীর্ণ হয়েছে। রেওয়া মিলে যদি বলা থাকে সাপ্লাইস, সমন্বয়ে যদি বলা থাকে বছরের শেষে সাপ্লাইস মজুদ, এরকম রেওয়া মিলেও ব্যালেন্স, সমন্বয় ব্যালেন্স, এ ধরনের থাকলে আমরা সাপ্লাইসের ক্ষেত্রে বলবো সাপ্লাইস ব্যবহৃত হয়েছে। তো ব্যবহৃত হয়েছে, অগ্রিম ভাড়ার ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অনুপার্জিত আয়ের ক্ষেত্রে উপার্জিত হয়েছে। কীভাবে ক্যালকুলেশন হবে? বিয়োগ করে, রেওয়া মিলে যা ছিল তা থেকে সমন্বয়টা বিয়োগ হবে। তাহলে এখানে 10,000 থেকে 7,000 বিয়োগ করলে 3,000, অর্থাৎ অনুপার্জিত আয় উপার্জিত হয়েছে 3,000। তো অনুপার্জিত আয় উপার্জিত হলে প্রতিষ্ঠানের জন্য একবার আয় হিসেবে লিখি আমরা, অন্যদিকে দায় কমে, অনুপার্জিত আয় দায় কমে, ওদিকে আয় বাড়ে, তাহলে দায় কমলে ডেবিট, অনুপার্জিত আয় ডেবিট, আর সেবা আয় ক্রেডিট। এরপরে যেমন বিনিয়োগের সাথে পার্সেন্টেজ আছে, সমন্বয় কিছু বলা নাই, এরপরে সমন্বয় করতে হবে, অর্থাৎ আমরা বিনিয়োগের 15% সুদ পাবো 1/7/2019। এখানে আমাদেরকে বলা হচ্ছে বিনিয়োগ বছরের মাঝামাঝি করা হয়েছে, তাহলে বিনিয়োগের সুদ হবে 6 মাসের। তো বিনিয়োগের সুদ প্রতিষ্ঠানের জন্য আয় বকেয়া সম্পত্তি, তো তাহলে সমন্বয় দাখিল হবে বিনিয়োগের বকেয়া সুদ ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। টাকা কত হবে? 1 লক্ষ টাকার 15% করে অর্ধেক, 1 লক্ষ টাকার 15% করলে 15,000, 15,000 অর্ধেক 7,500। তাহলে এটা আমরা একবার আয় হিসেবে লিখি, আরেকবার আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণী সম্পত্তি পাশে লিখি। তো বিনিয়োগের বকেয়া সুদ ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট 7,500, অর্থাৎ 6 মাসের সুদ বকেয়া রয়েছে। একইভাবে সঞ্চয়পত্রের ক্ষেত্র 10% সঞ্চয়পত্র 1/7/2019 বছরের মাঝামাঝি সঞ্চয়পত্র ক্রয় করা হয়েছে, টাকা হচ্ছে 50,000 টাকার আমরা 10% সঞ্চয়পত্রের সুদ পাবো। তো সঞ্চয়পত্রের সুদ আয় বকেয়া সম্পত্তি, একবার আর্থিক অবস্থার বিবরণী সম্পত্তি পাশে লিখব, আরেকবার আমরা আয় বিবরণীতে আয় হিসেবে লিখব। তো আয় বাড়ে, ওদিকে সম্পত্তি বাড়ে, তাহলে সঞ্চয়পত্রের বকেয়া সুদ ডেবিট, সঞ্চয়পত্রের বকেয়া সুদ ডেবিট, সঞ্চয়পত্রের সুদ ক্রেডিট। এখানেও 6 মাসের সুদ বকেয়া, 6 মাসের সুদ ক্যালকুলেশন করবো আমরা। তো 50,000 টাকা 10% 5,000, 5,000 অর্ধেক 2,500। এরপরে বন্ধকি ঋণ 6% বন্ধকি ঋণ, আমরা বন্ধকি ঋণের উপর সুদ দিব 6%। 30,000 টাকার 6% করলে 1,800, যেহেতু বছরের মাঝামাঝি ঋণ এই বন্ধকি ঋণ দেওয়া হয়েছে, তাহলে সুদ হবে 6 মাসের। তো ঋণের সুদ প্রতিষ্ঠানের জন্য খরচ, একদিকে আমরা খরচ হিসেবে লিখি, আরেকদিকে ঋণের বকেয়া সুদ প্রতিষ্ঠানের জন্য দায়, আর্থিক অবস্থার দায় হিসেবে লিখি। তো দায় বৃদ্ধি, দিকে খরচ ও বৃদ্ধি, তাহলে ঋণের সুদ ডেবিট, ঋণের বকেয়া সুদ ক্রেডিট 900। তো আজকে আমরা এই সমন্বয় দাখিলাগুলাই করব। এই সমন্বয় দাখিলাগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ওয়ার্কশিট চ্যাপ্টারের জন্য মূলত এই সমন্বয় দাখিলাগুলো করলে আমরা আগে যে ক্লাসগুলো করেছি সবগুলো যদি আমরা একত্রিত করে সুন্দর করে নোট করে ফেলি,
তাহলে ওয়ার্কশিট চ্যাপ্টার আমাদের আশা করি শেষ হয়ে যাবে। আমি তোমাদেরকে আজকে আর বেশি সমন্বয় দাখিলা আলোচনা করব না। আমি তোমাদেরকে প্র্যাকটিসের জন্য কিছু সমন্বয় দাখিলা আমি এই অনুশীলনের জন্য কিছু সমন্বয় দাখিলা আমি আরও দিয়ে দিচ্ছি। তোমরা খুব ভালো করে সাপ্লাইসের সমন্বয় দাখিলাগুলো ভালো করে দেখবে। সাপ্লাইসের 3 রকম সমন্বয় দাখিলা হতে পারে। অগ্রিম ভাড়ার সমন্বয় দাখিলাগুলো দেখবে। অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলাগুলো দেখবে তোমরা। এরপরে সমাপনী মজুত পণ্যের সমন্বয় দাখিলাগুলো তোমরা ভালো করে দেখবে। সাপ্লাইসের ক্ষেত্রে রেওয়া মিলে সাপ্লাইস খরচ সমন্বয়ে বলা থাকতে পারে অব্যবহৃত সাপ্লাইস। আবার রেওয়া মিলে সাপ্লাইস সমন্বয়ে বলা থাকতে পারে সাপ্লাইস ব্যবহৃত হয়েছে। আবার রেওয়া মিলে সাপ্লাইস সমন্বয়ে বলা থাকতে পারে বছরের শেষে সাপ্লাইস মজুদাত। এই ধরনের সাপ্লাইসের ক্ষেত্রে 3 ধরনের সমন্বয় দাখিলা থাকতে পারে। অগ্রিম ভাড়ার ক্ষেত্রে একই। রেওয়া মিলে যদি ভাড়া খরচ থাকে সমন্বয়ে অগ্রিম ভাড়া থাকলে এক ধরনের অ্যাডজাস্টিং এন্ট্রি। রেওয়া মিলে যদি অগ্রিম ভাড়া থাকে সমন্বয়ে যদি বলা থাকে অগ্রিম ভাড়া মেয়াদ উত্তীর্ণ হয়েছে এক ধরনের অ্যাডজাস্টিং এন্ট্রি। আর রেওয়া মিলে যদি অগ্রিম ভাড়া থাকে সমন্বয়ে যদি অগ্রিম ভাড়া থাকে তাও মূলত অগ্রিম ভাড়ার মেয়াদ উত্তীর্ণ বোঝাবে। 3 প্রকারে থাকতে পারে। অনুপার্জিত আয়ের ক্ষেত্রে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছি। অনুপার্জিত আয় রেওয়া মিলে যদি বলা থাকে সেবায় সমন্বয়ে যদি অনুপার্জিত আয় বলা থাকে এক ধরনের অ্যাডজাস্টিং এন্ট্রি। রেওয়া মিলে যদি বলা থাকে অনুপার্জিত আয় সমন্বয়ে অনুপার্জিত আয় উপার্জিত হয়েছে, অর্থাৎ অনুপার্জিত আয় উপার্জিত হয়েছে বলা থাকবে সরাসরি। আবার ইনডাইরেক্টলিও উপার্জিত হয়েছে না বলে রেওয়া মিলেও যদি ব্যালেন্স বলা থাকে অনুপার্জিত আয়ের, আবার সমন্বয়ে যদি অনুপার্জিত আয়ের ব্যালেন্স বলা থাকে তা উপার্জিত কত হয়েছে চিন্তা করে জার্নাল দিতে হয়। আর সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে কী কী সমন্বয় দাখিলা হবে আজকে আলোচনা করলাম। এই সমন্বয় দাখিলাগুলো তোমরা অ্যাডজাস্টিং এন্ট্রির ক্ষেত্রে এই ওয়ার্কশিট চ্যাপ্টারে তোমাদের বেশি ভুল হয়। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা এই 4টা সমন্বয় দাখিলা ভালো করে প্র্যাকটিস করবে। আর এমনি সচরাচর যে সমন্বয় দাখিলাগুলো আমরা প্র্যাকটিস করেছি ওগুলো তো অবশ্যই করবে। তো আজকে এই পর্যন্ত, আজকে আর আলোচনা করব না। এই আমরা ওয়ার্কশিটের 4টি ক্লাস নিয়েছি। 4টি ক্লাস আমি আশা করি তোমরা একত্র করে খুব ভালো করে নোট করে রাখবে। তাহলে তোমাদের ওয়ার্কশিট চ্যাপ্টার সময় একটা পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে। পরীক্ষায় তোমরা ইনশাল্লাহ আনসার করতে পারবে। তোমাদের একটা ভালো প্রস্তুতি হবে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ।